ওয়েলকাম টু কুইক অনলাইন স্কুল। সো আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এলকিনস, এবং এটা হচ্ছে 30 নম্বর লেকচার। এই লেকচারটা একটা রিভিশন টাইপ লেকচার হবে, অর্থাৎ এলকিনস নিয়ে যা কিছু পড়ানোর আমরা কিন্তু আগের যে রিয়াকশন মেকানিজমের যে লেকচার সিরিজটা চলতেছিল সেই লেকচার সিরিজের রিয়াকশন মেকানিজমে চলে আসছে। ক্লিয়ার? সো তারপরে আমরা জাস্ট এইখানে এলকিনসের জন্য পুরাটা জিনিস ডিটেলস পড়াবো এবং রিয়াকশন মেকানিজমের সাথে এই জায়গাটা একটু রিলেট করবো। সো এলকিন মানে কি সেটা তোমরা জানো, যে যদি কার্বন কার্বন ডাবল বন্ড থাকে তাহলে সেটা হচ্ছে কি এলকিন। কার্বন কার্বন কি বন্ড থাকে, যদি ডাবল বন্ড থাকে তখন সেটাকে কি বলা হয় এলকিন। এবং এই এলকিনের মধ্যে ফার্স্টে পড়বো হচ্ছে প্রিপারেশন অফ এলকিন, অর্থাৎ এলকিন কীভাবে আমরা প্রস্তুত করতে পারি। তো এলকিন অনেক জায়গা থেকে প্রস্তুত করা যায়। প্রিপারেশন অফ এলকিন এখানে দেখো আমাদের ডাবল বন্ড লাগবে। সো আমরা ইচ্ছা করলে ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড ফর্ম করতে পারি। সো যেমন অ্যালকাইন থেকে আমাকে যদি দেওয়া হয় যে কোনো একটা অ্যালকাইন, ধরো যে HC ট্রিপল বন্ড CH, এখান থেকে আমি কি করতে পারি, এখান থেকে আমি এলকিন প্রোডাকশন করতে পারি। কারণ এলকিন যদি আমি প্রোডাকশন করতে চাই তাহলে আমার দরকার হচ্ছে তোমার H2C, দেন হচ্ছে ডাবল বন্ড CH2। অর্থাৎ আমার এখান থেকে এখানে আসতে গেলে আমার কয়টা হাইড্রোজেন লাগবে, 2টা হাইড্রোজেন বাড়তে লাগবে। অর্থাৎ এই অ্যালকাইনের সাথে আমার 2টা হাইড্রোজেনকে সংযুক্ত করা লাগবে। সো আমি যদি সেটা করতে চাই তাহলে আমি এদিকে 2টা হাইড্রোজেন সংযুক্ত করার অনেকগুলা আমরা অনুঘটকের নাম জানি। যেমন হাইড্রোজেনের সাথে যদি আমরা নিকেল দিই, অথবা প্লাটিনাম দিই, অথবা প্যালাডিয়াম দিই, ঠিক আছে। অথবা আমরা যদি সেটার সাথে লিন্ডলার অনুঘটক দিই, অর্থাৎ প্যালাডিয়ামের সাথে যদি BaSO4 মিলায়ে দেই, তখন এই 2টা দিয়ে, অথবা আরও অনেক প্রসেস আছে, যেমন তোমার বিজার হাইড্রোজেন সংযোজনের অনেক প্রসেস আছে। বাট মেন কথা হচ্ছে যে এখানে যেহেতু আমরা কার্বন এবং কার্বন কার্বনের মধ্যে যেই বন্ধন আছে সেইখানে আমরা হাইড্রোজেন সংযোজন করতে যাচ্ছি। সো আমাদের প্রিফারেবল হচ্ছে এই দুইটা অনুঘটক, নিকেল হাইড্রোজেন হচ্ছে নিকেলের উপস্থিতিতে, বা প্লাটিনাম বা প্যালাডিয়ামের উপস্থিতিতে, অথবা প্যালাডিয়ামের সাথে আমরা কি দিব, বেরিয়াম সালফেট দিব। ক্লিয়ার? সো এখানে আমরা কোনটা প্রিফার করব সেটা হচ্ছে আমি আগের লেকচারে, অর্থাৎ অ্যালকেনের লেকচার 29 আমরা বলে আসছি যে এখানে আমরা প্রিফার করব হচ্ছে তোমার প্যালাডিয়াম এবং BaSO4, এই দুইটাকেই একসাথে দিতে হবে। এই দুইটাকে একসাথে দিলে কি হবে, এখানে বিক্রিয়াটা একটা স্টেপে গিয়ে থাইমা যাবে। এখানে BaSO4 হচ্ছে তোমার প্রভাবক বিষ হিসেবে কাজ করে। অ্যান্ড প্রভাবক বিষ মানে কি, প্রভাবক বিষ মানে হচ্ছে যে যেইটা একটা প্রভাবকের প্রভাবনের গতি বা প্রভাবনের ক্ষমতাটাকে সে কমায় দেয়। সো এখন তুমি যদি নর্মালি শুধুমাত্র প্যালাডিয়াম দেও, অর্থাৎ শুধুমাত্র আমরা প্যালাডিয়াম দিতে পারি, অথবা প্লাটিনাম দিতে পারি, অথবা নিকেল দিতে পারি। আমরা যদি শুধুমাত্র এই বিক্রিয়ায় প্যালাডিয়াম দিই তাহলে একটা প্রবলেম ঘটবে। সেই প্রবলেমটা হচ্ছে, ধরো এটা হচ্ছে HC, দেন এটা হচ্ছে ট্রিপল বন্ড, দেন CH। এখানে যদি শুধুমাত্র আমরা তোমার প্যালাডিয়াম দিই আর তার সাথে যদি হাইড্রোজেন থাকে, তখন এখানে 2বার হাইড্রোজেন সংযোজন হয়ে যাবে। অর্থাৎ সেখানে HC একবার ডাবল বন্ড CH, এখানে ডাবল বন্ড CH, তারপরে আবার এগেইন হাইড্রোজেন সংযুক্ত হয়ে যাবে। কারণ এখানে প্যালাডিয়ামের প্রভাবন ক্ষমতা অনেকটা বেশি। দ্যাটস ওয়াই সে যতক্ষণ পর্যন্ত হাইড্রোজেন অ্যাড করতে পারা যায় ততক্ষণ পর্যন্ত হাইড্রোজেন অ্যাড করবে। সো আলটিমেটলি এখানে প্রোডাকশন হয়ে যাবে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ইথেন। ক্লিয়ার? সো আমরা ইথিনটা পাচ্ছি না। সো আমরা যদি অ্যালকিন প্রোডাকশন করতে চাই তাহলে কী করতে হবে, এই যে বিক্রিয়ার যেই এখানে যে প্যালাডিয়ামের যে বিক্রিয়ার যে এত ক্ষমতা, বিক্রিয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে কমায় দিতে হবে। দ্যাটস ওয়াই সেই প্যালাডিয়াম এই প্রভাবকের সাথে আমরা প্রভাবক বিষ হিসেবে বেরিয়াম সালফেট ইউজ করি। সো বেরিয়াম সালফেট যদি আমরা ইউজ করি তাহলে কী হবে, তাহলে সেটা প্রভাবক বিষ হিসেবে কাজ করবে, বিক্রিয়ার গতি কমায় দিবে, আলটিমেটলি বিক্রিয়াটাকে একটা স্টেপে সে গিয়ে থামায় দিবে। এর পরবর্তীতে প্যালাডিয়াম আর অ্যালকিনের সাথে হাইড্রোজেন সংযুক্ত করার আর ক্ষমতা সে রাখে না। ক্লিয়ার? তো এই জিনিসটা একটু মাথায় রাখবা যে আমি কোন প্রভাবকটা ইউজ করতেছি। তাহলে এটা গেল হচ্ছে একটা স্টেপ, যে অ্যালকাইন থেকে আমরা তোমার কি প্রোডাকশন করতে পারি, অ্যালকিন প্রোডাকশন করতে পারি। এখন যাও আমরা অ্যালকোহল থেকে অ্যালকিন প্রোডাকশন করতে পারি তোমার হাইড্রোজেন অক্সাইড মানে পানি অপসারণের মাধ্যমে। অর্থাৎ ধরো এটা হচ্ছে একটা অ্যালকোহল, CH3, দেন CH2OH, ঠিক আছে। এটা হচ্ছে একটা অ্যালকোহল। এখন এই অ্যালকোহলের মধ্যে আমরা যদি এই অ্যালকোহল থেকে যদি অ্যালকিন প্রোডাকশন করতে চাই তাহলে দেখো এখান থেকে যদি আমরা অ্যালকিন আনি তাহলে সেটা হয় হচ্ছে H2C, দেন ডাবল বন্ড CH2। অর্থাৎ এইখান থেকে যদি আমরা এই রাস্তায় আসতে চাই আমাদের কি করতে হবে সেটা তুমি সাবস্ট্রেট এবং প্রোডাক্ট দেখে তারপরে চিন্তা করবা। খেয়াল করো, এখানে দেখো এই সাবস্ট্রেটের মধ্যে CH3 আছে, অর্থাৎ এখানে 3টা হাইড্রোজেন আছে, এখানে আছে হচ্ছে CH2, অর্থাৎ 2টা হাইড্রোজেন আছে। অর্থাৎ এইখান থেকে এখানে যাইতে গেলে আমাকে এই কার্বন থেকে একটা হাইড্রোজেনকে অপসারণ করতে হবে। দ্যাট মিনস মাইনাস একটা হাইড্রোজেন আর কে অপসারণ করতে হবে। খেয়াল করো, এদিকে হচ্ছে CH2OH আর এদিকে আছে CH2।
তার মানে আমার এগিন অপসারণ করতে হবে হচ্ছে OH। তো একবার হাইড্রোজেন অপসারণ করা এবং আরেকবার OH অপসারণ করা মানে একসাথে আমরা কি অপসারণ করা, হাইড্রোজেন আর OH মিলে কি ফর্ম হবে, H2O। অর্থাৎ এই অ্যালকোহল থেকে যদি আমরা কি অপসারণ করি, পানি অপসারণ করি, তাহলে আমরা কি পাবো, অ্যালকিন পাবো। তাহলে আমরা কি পাবো, অ্যালকিন পাবো। তাহলে এই পানি অপসারণ যারা করে সেই সমস্ত প্রভাবককে বলা হয় হচ্ছে তোমার নিরোধক। সেই সমস্ত প্রভাবককে কি বলা হয়, নিরোধক। সো এখন আমরা এদিকে নিরোধক হিসেবে ইউজ করতে পারি হচ্ছে তোমার Al2O3 অথবা Al2O3 অথবা এদিকে নিরোধক হিসেবে ইউজ করা যায় H2SO4। খেয়াল করো, হাইড্রোজেন সালফিউরিক অ্যাসিড এবং অ্যালুমিনা দুইটাই নিরোধক হিসেবে কাজ করে। অর্থাৎ এটা একটা জায়গা থেকে তোমার পানিটাকে অপসারণ করে নেয় বা সাবস্ট্রেট থেকে পানিটাকে অপসারণ করে নেয়। তাহলে এখানে কিভাবে বিক্রিয়াটা ঘটবে, Al2O3 এবং H2SO4 যখন বিক্রিয়া ঘটবে, বিক্রিয়াটা কিভাবে ঘটবে, এখান থেকে এটা হচ্ছে আলফা কার্বন, কারণ এই কার্বনের সাথে OH সংযুক্ত, সো এটা হচ্ছে আলফা কার্বন। আমি যদি একটু দেখানোর ট্রাই করি, ধরো এখানে হচ্ছে CH3, অর্থাৎ এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, দেন এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা কার্বন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে হচ্ছে OH। তো এখন এটা হচ্ছে আলফা কার্বন, কারণ এই কার্বনের সাথে কার্যকরীমূলক সংযুক্ত। সো অপসারণ বিক্রিয়া আমরা কি পড়ছিলাম, এখানে তো অপসারণ ঘটতেছে তাই না, এখানে তো পানির অপসারণ ঘটতেছে। সো অপসারণ বিক্রিয়া আমরা পুরা একটা আলাদা সেকশন পড়ে আসছি যেটাকে বলা হয় ইলিমিনেশন রিয়াকশন। তো সেখানে কি পড়াইছিলাম যে ইলিমিনেশন যখন ঘটবে তখন আলফা কার্বন থেকে কার্যকরীমূলক বা লিভিং গ্রুপ চলে যাবে এবং বিটা কার্বন থেকে যাবে হচ্ছে কি, হাইড্রোজেন। বিটা কার্বন থেকে কি যাবে, হাইড্রোজেন। ক্লিয়ার? সো বিটা কার্বন থেকে তাহলে এদিকে আলফা কার্বন থেকে যাচ্ছে হচ্ছে তোমার OH, আর বিটা কার্বন থেকে যাচ্ছে হচ্ছে হাইড্রোজেন। OH বের হবে হচ্ছে OH মাইনাস হিসেবে, আর এখানে হাইড্রোজেন বের হবে হচ্ছে তোমার H প্লাস হিসেবে। অর্থাৎ এখানে হাইড্রোজেন তার যে দুইটা ইলেকট্রন আছে সেই দুইটা ইলেকট্রন এই কার্বনের মধ্যে দিয়ে সে হচ্ছে তোমার চলে আসবে H প্লাস হিসেবে বের হয়ে আসবে। এটা কি হিসেবে বের হয়ে আসবে, H প্লাস হিসেবে। আর এখানে যে কার্বন এবং অক্সিজেনের মধ্যে যে বন্ডের মধ্যে যে দুইটা ইলেকট্রন আছে সেই দুইটা ইলেকট্রনকে এখানে অক্সিজেন কী করবে, দুইটাকে নিয়ে সে OH মাইনাস আকারে রিলিজ হয়ে যাবে। দেন এখানে যে OH মাইনাস আসলো আর এখানে যে H প্লাস আসলো তারা একসাথে বিক্রিয়া করে H2O ফর্ম করবে। আর এখানে এই যে দুইটা ইলেকট্রন যে এখানে দিয়ে দিল, এই হাইড্রোজেনের দুইটা ইলেকট্রন দিয়ে কার্বন আর কার্বনের মধ্যে একটা ডাবল বন্ড ফর্ম হবে এবং আলটিমেটলি আমরা পাওয়া যাবো হচ্ছে তোমার কি, পাওয়া যাবো হচ্ছে তোমার অ্যালকিন। ক্লিয়ার? সো এইখানে এই অ্যালকিনে যখন আমরা এরকম নিরোধনের মাধ্যমে যখন তোমার অ্যালকিন প্রোডাকশন করব তখন অনেক সময় বিভিন্ন অ্যালকিনের মিশ্রণ উৎপন্ন হতে পারে। কেন? কারণ হচ্ছে সেটার কারণ হচ্ছে সাইজেফ রুলস। আমরা যখন ইলিমিনেশন রিয়াকশন পড়াইতেছিলাম তখন সাইজেফ রুলসটা নিয়ে আলোচনা করছিলাম। ধরো তোমাকে দেওয়া হলো যে CH3 দেন CH2 দেন হচ্ছে তোমার CH2। আচ্ছা খেয়াল করো, এদিকে দেওয়া হলো CH, এদিকে দেওয়া হলো OH, এদিকে দেওয়া হলো CH2, এদিকে দেওয়া হলো CH3। তো তোমাকে এমন একটা প্রোডাক্ট দেওয়া হলো, এটা সাবস্ট্রেটটা দেওয়া হলো যে এটা থেকে তুমি অ্যালকিন প্রোডাকশন করো। তাহলে এটা থেকে যদি তুমি অ্যালকিন প্রোডাকশন করতে যাও তাহলে এখান থেকে যদি পানি অপসারণ করো, আমরা সাইজেফ রুলসে কী পড়ছিলাম যে মেইন রুলসটা কি, ইলিমিনেশন রিয়াকশন বা অপসারণ বিক্রিয়ার মেইন রুলস হচ্ছে আলফা কার্বন থেকে কি অপসারিত হবে, আলফা কার্বন থেকে কি অপসারিত হবে, তোমার লিভিং গ্রুপ অর্থাৎ OH, যেটা হচ্ছে কার্যকরীমূলক। তো কার্যকরীমূলক অপসারিত হবে হচ্ছে আলফা হাইড্রোজেন থেকে, আর বিটা হাইড্রোজেন থেকে অপসারিত হবে হচ্ছে কি তোমার, আর বিটা হাইড্রোজেন থেকে অপসারিত হবে হচ্ছে তোমার হাইড্রোজেন। সো এখন খেয়াল করো, এখানে বিটা কার্বন হচ্ছে তোমার দুইটা, আলফা বিটা কার্বনের ডেফিনেশন হচ্ছে আলফা কার্বনের সাথে যে সমস্ত কার্বন সংযুক্ত তাদেরকে বলা হয় বিটা কার্বন। সো এটা হচ্ছে তোমার একটা বিটা কার্বন, এগেন এইটা হচ্ছে একটা বিটা কার্বন। ক্লিয়ার? কারণ এই দুইটা কার্বন আলফা কার্বনের সাথে তোমার সংযুক্ত। সো এখন দেখো তাহলে এখানে OH আলফা কার্বন থেকে সরলো। এখন এখানে আমরা কি বলতেছিলাম যে ইলিমিনেশন রিয়াকশন বা অপসারণ বিক্রিয়ায় আলফা কার্বন থেকে তোমার কিসের অপসারণ হয়, কার্যকরী মূলকের অপসারণ হয়, আর বিটা কার্বন থেকে সেখানে হচ্ছে তোমার হাইড্রোজেনের অপসারণ হয়। এখন এদিকে বিটা কার্বন দুইটা আছে, সো কোনটা থেকে বিটা কার্বন অপসারিত হবে, ঠিক আছে, কোনটা থেকে তোমার কোন বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হবে সেই জিনিসটা আমাদের জানতে হবে। সো এখন এখানে এই জন্য সাইজেফ একটা রুলস দিয়েছেন। সাইজেফ কি রুলস দিয়েছেন যে এখানে আলফা কার্বন থেকে OH অপসারিত হবে, ঠিক আছে, সেই বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে মেজর প্রোডাক্ট হবে সেটা। এখানে দুইটা প্রোডাক্ট উৎপন্ন হবে, একটা হবে 80%, একটা হবে 80%, আর একটা হবে হচ্ছে তোমার 20%। সো মেজর প্রোডাক্টটা বলতেছে, সাইজেফ বলছেন যে মেজর প্রোডাক্ট কোনটা হবে, সাইজেফ বলছেন যে মেজর প্রোডাক্ট সেটা হবে আমরা যেই বিটা কার্বনে হাইড্রোজেনের পরিমাণ কম আছে সেইখান থেকে যদি হাইড্রোজেনকে অপসারিত করি তাইলে আমরা যেই অ্যালকিনটা পাবো, কি বললাম আমি, কি বললাম, বিটা কার্বন থেকে যদি আমরা কি করি, বিটা কার্বন থেকে সেই বিটা কার্বন থেকে আমরা যদি হাইড্রোজেনকে অপসারণ করি, যেই বিটা কার্বনের হাইড্রোজেন অপেক্ষাকৃত কম আছে, খেয়াল করো এদিকে CH3 এদিকে CH2, তার মানে এই বিটা কার্বনের হাইড্রোজেন কম, এখানে দুইটা হাইড্রোজেন এখানে তিনটা হাইড্রোজেন। সো এই বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ করলে আমরা যেই অ্যালকিনটা পাবো সেই অ্যালকিনটা হবে মেজর প্রোডাক্ট।
তাহলে খেয়াল করো মেজর প্রোডাক্ট হবে এখান থেকে OH কে সরাই দিলাম, এখান থেকে হাইড্রোজেনকে সরাই দিলাম, তার মানে এই আলফা কার্বন আর এই বিটা কার্বনের মধ্যে দ্বিবন্ধন ফর্ম হচ্ছে। তাহলে আমরা প্রোডাক্টে পাচ্ছি হচ্ছে তোমার এটা H3C দেন CH ডাবল বন্ড এখানে OH চলে গেলো, এখান থেকে হাইড্রোজেন চলে গেলো, সো এখানে ডাবল বন্ড, এখানেও একটা হাইড্রোজেন চলে গেলে CH2, তাহলে CH থাকবে, একটা হাইড্রোজেন যেহেতু চলে গেছে, দেন বাকিটা সবটা ঠিক থাকবে CH3। তাহলে খেয়াল করো আরেকটা অপশন বাকি থাকে, এটাও বিটা কার্বন, সো এখান থেকেও হাইড্রোজেন অপসারিত হতে পারে, বাট এখান থেকে হাইড্রোজেন অপসারিত হয়ে যে প্রোডাক্টটা হবে সেটা হবে মাইনর প্রোডাক্ট, অর্থাৎ সেটা মাত্র 20% পাওয়া যাবে, অর্থাৎ আমরা পাবো হচ্ছে তোমার এখান থেকে যদি হাইড্রোজেন অপসারিত করি তাহলে এখানে থাকবে হচ্ছে দুইটা হাইড্রোজেন, তাহলে একটা কার্বন দেন ডাবল বন্ড দেন হচ্ছে তোমার কার্বন হাইড্রোজেন দেন হচ্ছে CH2 দেন CH3। সো এটা হচ্ছে উদ্দীপকে দিয়ে দিতে পারে, এবং এই জিনিসটা তোমার মাথায় রাখতেই হবে। সাইজে ফ্রুস মতে আমরা যখন অপসারণ করব বা ইলিমিনেশন করব, যে আলফা বিটা ইলিমিনেশনে যেই বিটা কার্বন থেকে হাইড্রোজেনকে যেই বিটা কার্বনের হাইড্রোজেন তুলনামূলক কম আছে সেইখান থেকে যদি আমরা হাইড্রোজেনকে অপসারিত করি তাইলে যেই প্রোডাক্ট পাওয়া যাবে, তাইলে যেই অ্যালকিন পাওয়া যাবে, সেই অ্যালকিনটা হচ্ছে তোমার কি প্রোডাক্ট, সেই অ্যালকিনটা হচ্ছে মেজর প্রোডাক্ট। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি মেজর প্রোডাক্ট। সবগুলো আগে পড়ে আসছি, তারপর জাস্ট একটু রিভিশন। আরেকটা জিনিস ধরাই দিতে চাই, যেহেতু এটা রিভিশন টাইপ লেকচার, আরেকটা জিনিস ধরাই দিতে চাই, উদ্দীপকের মধ্যে তোমার একটা খেলা খেলতে পারে, সেই খেলাটা হচ্ছে এখানে অনলি এই কেসটা, এটা একটা ব্যতিক্রম কেস, এবং এই কেসটা অনলি ইথানলের ক্ষেত্রে সত্য, অনলি ইথানল। আমি এখন যেই কেস পড়াবো আমি দেখাবো যে H2SO4 নর্মালি যখন আমরা H2SO4 ইউজ করব তখন নর্মালি অ্যালকোহল থেকে অ্যালকিন প্রোডাকশন হচ্ছে, অর্থাৎ সেইখানে ইলিমিনেশন রিয়াকশন ঘটতেছে, বা এই H2SO4 কী হিসাবে কাজ করতেছে, নিরোধক হিসেবে কাজ করতেছে। নিরোধক হিসেবে কাজ করা মানে একটা সাবস্ট্রেট থেকে H2O কে অর্থাৎ পানিকে অপসারিত করে নেওয়া। বাট আমি একটা কন্ডিশন দেখাবো, দিস কন্ডিশন ইজ অনলি ট্রু ফর ইথানল, নট প্রোপানল, নট বিউটানল, অন্য কোনো অ্যালকোহলের ক্ষেত্রে সত্য না, অনলি ইথানলের ক্ষেত্রে সত্য। যে আমরা যদি খেয়াল করো এখানে আমরা যদি H2SO4 ইউজ করি, ইন কেস অফ ইথানল H2SO4 ইউজ করি, তাহলে দুইটা প্রোডাক্ট উৎপন্ন হওয়ার পসিবিলিটি থাকে, একটা হচ্ছে এলকিন আর একটা হচ্ছে ইথার। কীভাবে বলি ধরো এখানে Al2O3 দিলে সবসময় এখান থেকে পানি অপসারিত হবে, H2SO4 এর ক্ষেত্রে প্রবলেমটা, ধরো আমরা এদিকে H2SO4 দিলাম এবং এই বিক্রিয়াটা হচ্ছে তোমার দুইটা ধাপে ঘটে। তো দুইটা ধাপে ঘটে কীভাবে আমি বলি, CH3CH2OH এটা একটা অ্যালকোহল, H2SO4 এটা হচ্ছে কি একটা অ্যাসিড, সো এখন খেয়াল করো আমরা কি বলছিলাম, আমরা আগের একটা অ্যালকোহলের লেকচারে বলে আসছিলাম যে অ্যালকোহল ক্ষার হিসেবেও সে তোমার আচরণ প্রকাশ করতে পারে, আবার অ্যাসিড হিসেবেও সে আচরণ প্রকাশ করতে পারে। কিভাবে খেয়াল করো, এটা যদি CH3 হয়, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, দেন এখানে একটা হাইড্রোজেন, দেন এখানে কার্বন, দেন এখানে হাইড্রোজেন, দেন এখানে কি হাইড্রোজেন, দেন এখানে OH, সো এখন খেয়াল করো এইদিকে অ্যালকোহলের দুইটা ধর্ম দেখানোরই তোমার পসিবিলিটি আছে, সে H+ও ছাড়তে পারে আবার OH- ছাড়তে পারে। কিভাবে খেয়াল করো, এখানে যদি এই অ্যালকোহলটা মনে করে যে আচ্ছা এখানে দেখো দুইটা অপশান আছে, এখানে হচ্ছে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেন থেকে বেশি, সো অক্সিজেন সেখানে এই হাইড্রোজেন থেকে তোমার ইলেকট্রন তার নিজের দিকে টেনে নেবে, অর্থাৎ অক্সিজেন হবে আংশিক ঋণাত্মক আর হাইড্রোজেন হবে আংশিক ধনাত্মক। অর্থাৎ যখন তুমি অন্য একটা তোমার পোলার দ্রাবকে দিবা তখন সেখানে H+ ডিসোসিয়েট ঘটতে পারে, H+-এর ডিসোসিয়েশন ঘটতে পারে, বা H+ সেখান থেকে ছুটে যেতে পারে। সো H+ যদি কখনো ছুটে তখন এই অ্যালকোহলটা কী হিসেবে আচরণ করতেছে, যেহেতু H+ সে দান করতেছে, মানে আমরা জানি যে জলীয় দ্রবণে বা কোনো একটা দ্রবণে H+ যদি কেউ দান করে তখন সে হচ্ছে অ্যাসিড, সো সে অ্যাসিড হিসেবে কাজ করতে পারে। আবার এখানে খেয়াল করো এই কন্ডিশন ঘটলো না, এখানে কার্বন এবং অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা অক্সিজেনের বেশি এবং কার্বনের হচ্ছে কি তোমার কম। সো কখনো কখনো পোলার দ্রাবকে দেওয়ার পরে দেখা যাবে যে এখানে তোমার এই কার্বন এবং অক্সিজেনের মধ্যকার বন্ধন ভাঙতে পারে, এটা যেহেতু আংশিক পজিটিভ, এটা যেহেতু আংশিক নেগেটিভ, সো একটা টাইম এটা পুরাটা নেগেটিভ হয়ে যাবে, এটা পুরাটা পজিটিভ হয়ে যাবে, এখানের মাঝখানের বন্ধন ভেঙে যাবে। এই কন্ডিশনটার ক্ষেত্রে যখন এটা হবে তখন দেখো সে কী দান করতেছে, সে OH- আয়ন দান করতেছে, সে কী দান করতেছে OH- আয়ন, অর্থাৎ অ্যালকোহল সে OH- দান করতে পারার ক্যাপাবিলিটি রাখে, আবার H+ও দান করার ক্যাপাবিলিটি রাখে, অর্থাৎ অ্যালকোহল সে অ্যাসিড হিসেবেও কাজ করতে পারে আবার ক্ষার হিসেবেও কাজ করতে পারে। তাহলে এখন সে কোন সময় কোন কাজটা করবে, সেইটা ডিপেন্ড করবে তার সামনে তুমি কাকে দিচ্ছ। অ্যালকোহলের সামনে যদি তুমি একটা তীব্র অ্যাসিড দাও তখন অ্যালকোহল ক্ষার হিসেবে আচরণ করবে, কারণ এখানে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়া তারা একটা করতে পারবে, এবং প্রশমন বিক্রিয়া যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া, সো এটা স্বতঃস্ফূর্তভাবে ঘটে। ক্লিয়ার? অ্যান্ড এখানে যদি তুমি কি করো, এখানে যদি তুমি এই অ্যালকোহলের সামনে একটা স্ট্রং তুমি ক্ষার দাও, স্ট্রং একটা বেস দাও, স্ট্রং একটা ক্ষার দাও, তখন স্ট্রং ক্ষার দিলে
অ্যালকোহল কী হিসাবে কাজ করবে, অ্যাসিড হিসাবে কাজ করবে। তার মানে অ্যালকোহলের দুইটা প্রবাবিলিটি আছে, দুইটা পসিবিলিটি আছে, দুইটা প্রবাবল ওয়ে আছে যে সে অ্যাসিড হিসেবেও কাজ করতে পারে এবং ক্ষার হিসেবেও কাজ করতে পারে। বাট তার কাজ করাটা ডিপেন্ড করবে তার সামনে কে আছে। তার সামনে যদি অ্যাসিড থাকে তাহলে সে ক্ষার হিসেবে কাজ করবে, আর তার সামনে যদি ক্ষার থাকে তাহলে সে অ্যাসিড হিসেবে কাজ করবে। এখন তাহলে জিনিসটা চিন্তা করে দেখো, আমি CH3CH2OH এর সামনে কাকে দিলাম, H2SO4 কে, H2SO4 দিলাম। সো H2SO4 যেহেতু আমি CH3CH2OH এর সামনে দিছি, H2SO4 যেহেতু সালফিউরিক অ্যাসিড, যেহেতু সে একটা তীব্র অ্যাসিড, সেহেতু এর সামনে এখানে যে অ্যালকোহল আছে সেই অ্যালকোহল তোমার ক্ষার হিসেবে আচরণ করবে। কারণ আমি কি বললাম, অ্যাসিডের সামনে অ্যালকোহল ক্ষার হিসেবে আচরণ করবে, ক্ষারের সামনে অ্যালকোহল অ্যাসিড হিসেবে আচরণ করবে। সো এখানে যদি এই অ্যালকোহল যদি তোমার ক্ষার হিসেবে আচরণ করে, তাহলে সে কোন আয়ন দান করবে, সে যে আয়ন দান করবে সেই আয়নের নাম হচ্ছে OH-। আর এটা যেহেতু অ্যাসিড, সো এটা স্বভাবতই H+ আয়ন দান করবে। ক্লিয়ার, H+ আয়ন কী করবে, তোমার দান করবে। এখন যেটা হবে সেটা হচ্ছে এখানে তোমার দুইটা আয়ন আসতেছে। খেয়াল করো প্রশমন বিক্রিয়ায় কী ঘটে, এখানের যে OH- দান করতেছে আর এখানে যে H+ দান করতেছে, এখানের OH- আর এখানের H+ তোমার মিলিত হবে প্রশমন বিক্রিয়ায় উৎপন্ন করবে কি, ইনিশিয়ালি উৎপন্ন করবে হচ্ছে পানি। তাহলে বাকি রইল কি, বাকি রইল হচ্ছে এখানে একটা কার্বোক্যাটায়ন বাকি আছে CH3CH2, এটা হচ্ছে কার্বোক্যাটায়ন, কারণ এখান থেকে কার্বন অক্সিজেন বন্ড ভেঙে গেছে, অর্থাৎ এখান থেকে ইলেকট্রন নিয়ে OH- চলে গেছে। সো এটা হচ্ছে তোমার একটা কার্বোক্যাটায়ন। অ্যান্ড এখান থেকে H+ যদি চলে যায় তাহলে যেটা বাকি থাকলো সেটা হচ্ছে তোমার H+ যদি চলে যায় সেখানে বাকি থাকলো হচ্ছে OSO3H, এটাকেও আমরা মাইনাস দিব। এটা কী দিব, আমরা মাইনাস দিব। কজ কি, কারণ এখান থেকে H+ চলে গেছে, H+ চলে গেছে মানে কি, সে তার এখানে দুইটা হাইড্রোজেন, এখানে দুইটা ইলেকট্রন এখানে রেখে সে H+ হিসাবে বের হয়ে গেছে। সো এখন দেখো এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে কি মাইনাস। তো এটা যেহেতু প্লাস, এটা মাইনাস, তখন এই মাইনাস কী করবে, এই প্লাসের সাথে গিয়ে সংযুক্ত হবে। অর্থাৎ বিক্রিয়ার ফার্স্ট স্টেপে যেটা ঘটবে সেটা হচ্ছে তোমার আমরা ইথাইল হাইড্রোজেন সালফেট পাবো, ইথাইল হাইড্রোজেন সালফেট। অর্থাৎ আমরা পাবো হচ্ছে H3C, দেন হচ্ছে CH2, এটার সাথে সংযুক্ত হয়ে যাবে এটা OSO3H, এটা সংযুক্ত হয়ে যাবে OSO3H। এখন খেয়াল করো এই স্টেপটা ঘটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এই জায়গাটাতে এখন নেক্সট স্টেপে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আসবে, এই জায়গাটা খুব ভালোভাবে খেয়াল করো। কি বললাম এই পর্যন্ত বুঝতে পারছো তো, যে এখানে তোমার কী কী উৎপন্ন হবে, এগুলো আগে পড়ানো আছে, আগে পড়ায় আসছি, তারপরে এখন জাস্ট রিভিশন দিতেছি। ক্লিয়ার, আগে বিভিন্ন জায়গায় পড়াইছি, এখন অ্যালকিন সব একসাথে পড়াইতেছি। সো এই জিনিসটা বুঝছো কিনা, যে এখানে তোমার কী হবে, এখানে হচ্ছে তোমার এই H2SO4 H+ দিবে, H+ দেওয়ার পরে সে যেটা থাকে সেটা হচ্ছে SO4H- হিসেবে, এটাকে একটু সাজায় রাখলাম, একটা O আর 3টা SO3, তাহলে এটা এখানে আমরা SO4 আছে আর একটা হাইড্রোজেন আছে, আর একটা হাইড্রোজেন তো সে দান করে দিল। প্রশমন বিক্রিয়া মেনলি কার মধ্যে বিক্রিয়া ঘটে, OH- এবং H+ এর মধ্যে। তারা কি উৎপন্ন করে, পানি উৎপন্ন করে। সো পানি উৎপন্ন হয়ে আসে, দ্যাট ডাজন্ট ম্যাটার। তো এখানে বাকি যেগুলো আছে, বাকি এই প্লাস মাইনাস একসাথে বিক্রিয়া করে তারা উৎপন্ন করলো হচ্ছে এটা। ক্লিয়ার, এখন খেয়াল করো এখন স্টেপটা, এখন এইটার মধ্যে আবার খেয়াল করো, এখন এইটার মধ্যে যদি আমরা H3C, দেন হচ্ছে তোমার CH2 এখানে সংযুক্ত আছে হচ্ছে তোমার OSO3H, এটার সাথে যদি আমরা তোমার কি করি, এখানে যদি আমরা 165 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই, খুব ভালোভাবে খেয়াল করো, এখানে যদি আমরা 165 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেই, তাইলে যেই বিক্রিয়া ঘটবে সেটা হচ্ছে ইলিমিনেশন রিয়াকশান, অর্থাৎ অপসারণ বিক্রিয়া ঘটবে। কীভাবে খেয়াল করো, এটার সাথে কার্যকরীমূলক সংযুক্ত এই কার্বনের সাথে, সো দ্যাট ইজ আলফা কার্বন। আর এটা এই আলফা কার্বনের সাথে যে কার্বন সংযুক্ত সেটা হচ্ছে বিটা কার্বন। সো এই আলফা কার্বন থেকে কার্যকরীমূলক অপসারিত হবে, আর বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারিত হবে। এবং যে হাইড্রোজেনটা অপসারিত হবে সেটা কী হিসাবে অপসারিত হবে, H+ হিসেবে অপসারিত হবে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, এটা হাইড্রোজেন, দেন এটা হচ্ছে কি হাইড্রোজেন। সো এই হাইড্রোজেন কী করবে, তার যে দুইটা ইলেকট্রন আছে সেই দুইটা ইলেকট্রন এখানে দিয়ে সে H+ হিসেবে বের হয়ে আসবে। আর এখান থেকে OSO3H, সে OSO3H- হিসেবে সে বের হয়ে চলে আসবে। ক্লিয়ার, অর্থাৎ এখান থেকে এই লিভিং গ্রুপটা পুরাটা সে ইলেকট্রন সহ বের হয়ে আসবে। মেকানিজমগুলো পড়ানো হয়েছে। আলফা কার্বন থেকে কার্যকরীমূলক অপসারিত হবে, তো আলফা কার্বন থেকে কার্যকরীমূলক অপসারিত হইলো। আর বিটা কার্বন থেকে তোমার কি অপসারিত হইলো, প্রোটন অপসারিত হইলো। তো বিটা কার্বন থেকে যদি প্রোটন অপসারিত হয়, আর এখান থেকে আলফা কার্বন থেকে যদি এটা অপসারিত হয়, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে তোমার H+ আর এই OSO3H- মিলে আমরা পাবো হচ্ছে তোমার H2SO4। কারণ খেয়াল করো, এদিকে একটা H, এদিকে একটা গিয়ে যদি সংযুক্ত হয় তাহলে H2, আর এদিকে
O3 আর একটা O, দ্যাট মিনস H2SO4। আর এখানে একটা ডাবল বন্ড ফর্ম হবে, অর্থাৎ আমরা পাবো হচ্ছে তোমার এখানে এই হাইড্রোজেন যে দুইটা ইলেকট্রন এখানে রাখা গেছিলো সেটার কারণে এখানে কার্বন আর কার্বনের মধ্যে একটা ডাবল বন্ড ফর্ম হবে। সো আমরা পাবো হচ্ছে তোমার এখানে CH2 দেন ডাবল বন্ড দেন হচ্ছে তোমার CH2। ক্লিয়ার? এটা হচ্ছে একটা স্টেপ। এখন ডিফারেন্সিয়েটিং পয়েন্টটা হচ্ছে এই জায়গাতে 165 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা সেখানে না দিই, বাই চান্স যদি সেখানে আমরা একটু কম তাপমাত্রা দিই 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা দিই, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা? 140। তো 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি আমরা দিই সেখানে ইথার প্রোডাকশন হবে, এটা উদ্দীপকে দিয়ে দিতে পারে। সো এই জিনিসটা একটু মাথায় ঢোকায় নাও যে 165 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা যদি দিই তখন সেখানে অ্যালকিন প্রোডাকশন হবে। বাট ইন কেস অফ 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি সেখানে আমরা দিই তাহলে কি প্রোডাকশন হবে? ইথার প্রোডাকশন হবে। এখন সেখানে ইথারটা কীভাবে প্রোডাকশন হবে খেয়াল করো। এখানে হচ্ছে আমাদের কি আছে? CH3 দেন CH2OSO3H আছে। আমরা যদি সেখানে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই তখন যেটা হবে, এটাকে একটু লিখি, আচ্ছা এটাকে একটু, আরে বাপ, খেয়াল করো এটাকে একটু লিখি, CH3 দেন হচ্ছে তোমার CH2OSO3H। এটার সাথে আমরা কি করব? এটার সাথে তোমার এটা যদি 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই তখন আরে কোনো ইথানল এদিকে আসবে। আমরা ফার্স্ট স্টেপে আমরা ইথানল ছিল অর্থাৎ দেন CH3CH2OH। এখন খেয়াল করো এই জায়গাটাতে যেটা ঘটবে সেটা হচ্ছে এখানে OSO3H, এখানে H2SO4 হয়েছিল। কার কাছ থেকে? হাইড্রোজেন নিয়ে, তার পাশের কার্বন থেকে সে হাইড্রোজেন নিয়ে সে H2SO4 হয়েছিল। এখানে যেটা হবে সেটা হচ্ছে এখানেও H2SO4 প্রোডাকশন হবে, বাট এখানে যে হাইড্রোজেনটা যাবে সেই হাইড্রোজেনটা যাবে হচ্ছে এখান থেকে, অর্থাৎ এখানের SO3H, OSO3H, এখানের OSO3H আর এখানে তোমার হাইড্রোজেন মিলিত হবে এগেইন H2SO4 প্রোডাকশন করবে। এগেইন কি প্রোডাকশন করবে? H2SO4। H2SO4 অলওয়েজ সেম থাকবে, কজ হচ্ছে এটা হচ্ছে একটা অনুঘটক বা প্রভাবক বা ক্যাটালিস্ট, এবং আমরা জানি যে ক্যাটালিস্ট বিক্রিয়ার পরে তোমার সেম থাকে। সো এখানেও 165 টু 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলেও সেইখানে আমরা ফাইনাল স্টেপে গিয়ে আবার H2SO4 পাচ্ছি, আবার এখানেও আমরা আবার এগেইন H2SO4 পাচ্ছি। যেহেতু সেটা ক্যাটালিস্ট বা প্রভাবক সেহেতু সে কী করবে না, সেহেতু সে বিক্রিয়ার শেষেও সে কী থাকবে? সেম থাকবে। এখন বাট এখানে হাইড্রোজেনটা আসতেছে ডিফারেন্ট জায়গা থেকে। এক জায়গায় OSO3H থেকে হাইড্রোজেন আসতেছে তার পাশের কার্বন থেকে, আরেক জায়গায় অন্য আরেকটা ইথানলের অ্যালকোহলের হাইড্রোজেন আসতেছে এই জায়গায়। সো তারা মিলিত হবে H2SO4 প্রোডাকশন করতেছে, অ্যান্ড এরা দুইজন সংযুক্ত হয়ে যাবে। এখানে আছে কি CH3CH2 আর এখানে আছে CH3CH2O। সো এখানে তারা সংযুক্ত হয়ে হবে হচ্ছে এরকম, দেখো খেয়াল করো, CH3 দেন CH2 দেন হচ্ছে তোমার O, এখানে হচ্ছে ওটাকে দেখাও, দেন হচ্ছে তোমার CH2CH3, অর্থাৎ এই যে ইথার প্রোডাকশন হলো ইথার। সো এটা হচ্ছে তোমার সিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। সিকিউর জন্য উদ্দীপকে তারা এইভাবে সাজাই দিতে পারে যে একটা জায়গায় আমরা 165 টু 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলাম, আর একটা জায়গায় আমরা 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলাম, তখন কি ঘটলো। বাট এই কেসটা কার ক্ষেত্রে সত্য? অনলি ইথানলের ক্ষেত্রে সত্য, আর কোনো কন্ডিশনের ক্ষেত্রে সেটা তোমার মোটামুটি সত্য না। আচ্ছা, তো প্রিপারেশন অফ এলকিন আমরা দুইটা স্টেপ পড়লাম। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডিহাইড্রোহ্যালুজিনেশনের মাধ্যমে আমরা সেখানে করতে পারি, অর্থাৎ এগেন আমরা অপসারণ বিক্রিয়া ঘটাইতে পারি, বাট সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে। তো খেয়াল করে অ্যালকাইল হ্যালাইড যদি আমরা এরকমটা নেই, ধরো যে CH3H3C দেন হচ্ছে CH2Cl, এখানে অ্যালকাইল হ্যালাইড, এটা হচ্ছে কি একটা অ্যালকাইল হ্যালাইড। এখানে যদি আমরা কি দিব, এখানে হচ্ছে আমরা কি দেই, এখানে যদি আমরা অ্যালকোহল দিই অর্থাৎ KOH দিই, বাট মাথায় রাখবা অপসারণ বিক্রিয়া ঘটানোর জন্য সেখানে দিতে হবে হচ্ছে অ্যালকোহলিক KOH। এখানে আমরা ধরো দুইটা দিলাম, একটা হচ্ছে KOH দিলাম, বাট এটা অ্যাকোয়াস দিলাম, সেখানে কী দিলাম? অ্যাকোয়াস দিলাম। এখন খেয়াল করো এই CH3CH2Cl, এখানে একটা জায়গায় দিলাম KOH অ্যালকোহলিক, আরেকটা দিলাম KOH অ্যাকোয়াস। এবং আমি আগের লেকচার ইলিমিনেশন রিয়াকশন যখন আমরা পড়াই, ইলিমিনেশন রিয়াকশানে বেসিক্স অফ রিয়াকশানে কিন্তু পড়ায় আসছি কেন অ্যালকোহলিক দিলে সেখানে ইলিমিনেশন রিয়াকশান ঘটবে বা অপসারণ বিক্রিয়া ঘটবে, আর কেন অ্যাকোয়াস দিলে সেখানে তোমার সাবস্টিটিউশন রিয়াকশান ঘটবে। সেম জিনিসটা কিন্তু পড়ায় আসছি। এখানে স্ট্রং নিউক্লিওফাইল উইক নিউক্লিওফাইলের একটা ব্যাপার আছে। সো এই জিনিসটা পড়ায় আসা হয়েছে। সো এই জন্য আমি আর বেশি কথা বলবো না, যেহেতু একটা রিভিশন, এটা যেহেতু রিভিশনের লেকচার। সো এখানে জাস্ট আমি বলে যাবো যে আমরা যদি অ্যালকোহলিক KOH দিই তখন সেখানে কী ঘটবে? অপসারণ ঘটবে। আর আমরা যদি অ্যাকোয়াস KOH দিই তখন সেখানে কী ঘটবে? প্রতিস্থাপন ঘটবে। পুরা কজ আগে পড়ানো হয়েছে। এখন খেয়াল করো, তো অ্যালকোহলের অপসারণ ঠিক এরকম কী ঘটবে? আলফা বিটা অপসারণ হবে। এই আলফা কার্বন থেকে ঘটবে হচ্ছে তোমার কার্যকরী মূলকের বা তোমার লিভিং গ্রুপের অপসারণ, আর এদিকে বিটা কার্বন থেকে ঘটবে হচ্ছে হাইড্রোজেনের। অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেনকে সরাই দেয় তাহলে আমরা পাচ্ছি H2C, আর এখান থেকে যদি আমরা ক্লোরিনকে সরাই দিই তাহলে পাবো CH2। এখানে তাদের মাঝখানে একটা ডাবল বন্ড ফর্ম হয়ে যাবে। সো এটা হচ্ছে তোমার প্রিপারেশন অফ অ্যালকিন। অ্যান্ড এখানে যদি তোমার দুইটা বিটা কার্বন থাকে তাহলে সাইজে ফ্রুলসে যাবে, শেষ।
ক্লিয়ার? আচ্ছা, এরপরে আর যেটা বাকি থাকে সেটা হচ্ছে তোমাদের অ্যালকোহল প্রিপারেশন শেষ হলো, অ্যালকোহল সব প্রিপারেশন শেষ হলো। এখন হচ্ছে জাস্ট অ্যালকিনের শনাক্তকরণ পরীক্ষা। শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে দুইটা আছে, এগুলো আগে পড়ানো হয়েছে। ব্রোমিন কীভাবে তোমার হয়, এটা কী বলে অ্যাড হয় সেটা পড়ানো হয়েছে। অ্যালকিনের শনাক্তকরণ পরীক্ষার মধ্যে তোমার আইডেন্টিফিকেশন প্রসেসের মধ্যে তোমার দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, আর একটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরীক্ষা। ব্রোমিন দ্রবণ পরীক্ষা মানে কি, সেখানে যদি তোমার H2C দেন ডাবল বন্ড CH2 থাকে, তার সাথে যদি আমরা ব্রোমিনকে দেই তাহলে ব্রোমিন কী হবে সেখানে অ্যাড হবে, অ্যান্ড ব্রোমিন হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে তোমার মোটামুটি লাল বর্ণের একটা পদার্থ ব্রোমিন। যখন আর এখানে আর দুইজন একসাথে কানেক্টেড থাকে তখন তারা হচ্ছে কী বর্ণের পদার্থ, লাল বর্ণের পদার্থ। বা কোনো বইয়ে অবশ্য বাদামি লাল লিখছে, বাট তোমরা যে বইটা ফুল করো সেই বই দেখে নেবো যে কোনটা লিখছে অ্যাকচুয়ালি, তো লাল বর্ণের। এখন যখন আমরা এদিকে ব্রোমিন দিব তখন কী হবে, ব্রোমিন সেখানে অ্যাড হবে। ক্লিয়ার? এটা আমরা মার্ক নিবব এডিশনের সেকেন্ড লেকচারে ডিটেলসে পড়ায় আসছি ব্রোমিন কীভাবে অ্যাড হয়। অ্যান্ড ব্রোমিনের এডিশনে কিন্তু কোনো রিঅ্যারেঞ্জমেন্ট বা পুনর্বিন্যাস ঘটে না, সেটা পরে আসছিলাম। ঠিক আছে? কারণ এখানে তোমার কি প্রোডাকশন হয় না, এখানে তোমার কার্বোক্যাটায়ন, নর্মালি কার্বোক্যাটায়ন প্রোডাকশন হয় না, একটা অ্যাটিপিক্যাল বা আনক্লাসিক কার্বোক্যাটায়ন প্রোডাকশন হয়, যেটা পড়ানো হয়েছে মার্ক নিবব এডিশনের ক্ষেত্রে। সো এখানে যেটা ঘটবে সেটা হচ্ছে এখানে জাস্ট ব্রোমিন অ্যাড হবে। আমরা এডিশনের ক্ষেত্রে কী দেখাইতেছিলাম, এখানে একটা ডাবল বন্ড, এটাকে ভাঙা দাও তাহলে আমরা দুইটা বন্ড পাচ্ছি, দুইটা বন্ড তাদের মধ্যে দিয়ে দাও যাদের মধ্যে ডাবল বন্ড ছিল। সো এখানে H2C দেন হচ্ছে এখানে একটা, দেন CH2, এখানে একটাকে ভাঙে আমরা দুইটা হাত বানাইলাম, দুইটা হাত দিয়ে দিলাম, একটা দিলাম এই জায়গায় ব্রোমিন, দিলাম এই জায়গায় ব্রোমিন, 1,2 ডাইব্রোমো ইথেন। ঠিক আছে, 1,2 ডাইব্রোমো ইথেন। তো এখন খেয়াল করো, এই 1,2 ডাইব্রোমো ইথেন যখন প্রোডাকশন হলো, এখানে যেটা হলো সেটা হচ্ছে এখানে যে ব্রোমিন এবং ব্রোমিন ছিল, এখানে যে কী ছিল, ব্রোমিন এবং ব্রোমিন ছিল, সেই ব্রোমিন এবং ব্রোমিনের মধ্যে এখানে ব্রোমিন এবং ব্রোমিনের মধ্যকার বন্ধন ভাঙা গেল। এবং যখন ব্রোমিন এবং ব্রোমিনের মধ্যকার বন্ধন ভাঙা গেল তখন কিন্তু সেটা আর কি নাই, সেটার ব্রোমিন নাই, সেটা Br2 নাই, অর্থাৎ তার যে কালার ছিল সেই কালারটা সে হারায় ফেললো। অর্থাৎ আমি যদি সেখানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড দিই, ট্রিপল বন্ডের ক্ষেত্রে সেম কাহিনী ঘটবে, ট্রিপল বন্ডের ক্ষেত্রেও এখানে তোমার কালার নষ্ট হয়ে যাবে। ট্রিপল বন্ড যদি থাকে, ধরো HC দেন ট্রিপল বন্ড CH, এখানে যদি তুমি ব্রোমিনকে দাও তাহলে এখানে ধরো উৎপন্ন হলো H2C দেন হচ্ছে এখানে একটা ব্রোমিন, HC দেন এখানে একটা ব্রোমিন, দেন ডাবল বন্ড CH, এখানে কি একটা ব্রোমিন। তো এখানেও কিন্তু ব্রোমিন তোমার ভাঙে গেছে, এবং এখানে এগেইন ব্রোমিনের এডিশন ঘটতে পারে, কারণ এডিশন ঘটার চান্স আছে। এখানে ডাবল বন্ড আছে, পাই বন্ধন খুব সহজেই ভাঙা যায়, ভাঙা দুইটা বন্ধন হয়ে সেটা অ্যাড হয়ে যেতে পারে। এগেইন সেখানে তোমার ব্রোমিন আরেকটা অ্যাড হইতে পারে, এখানে HC দেন ব্রোমিন, দেন হচ্ছে একটা সিঙ্গেল বন্ড ব্রোমিন, এখানে আরেকটা বন্ড ভাঙা দুইটা বন্ড হইতে পারে, এখানে ব্রোমিন, এখানে তোমার কি ব্রোমিন। ক্লিয়ার? এখানে 1,1,2,2 টেট্রাব্রোমো অ্যালকেন। ক্লিয়ার? টেট্রাব্রোমো ইথেন। সো এটা প্রোডাকশন হতে পারে, বাট কন্ডিশন হচ্ছে এখানে যাই প্রোডাকশন হোক না কেন, এখানে যে Br2 অর্থাৎ ব্রোমিন যেই অণুটা ছিল সেই অণুটা ভেঙে যাবে। অ্যান্ড সেই অণুটা ভেঙে যাওয়ার কারণে সেখানে যেটা হবে সেটা হচ্ছে তাদের যে বর্ণটা ছিল সেই বর্ণটা নষ্ট হয়ে যাবে। বাট এখানে যদি তুমি কী করো, এখানে যদি তুমি একটা ইথেন দেও, অর্থাৎ তুমি যদি এখানে একটা অ্যালকেন দেও, তাহলে অ্যালকেনের ক্ষেত্রে কিন্তু ব্রোমিনের এডিশন ঘটবে না, কারণ এখানে এডিশন ঘটার চান্স নাই। এদের মধ্যে এখানে কার্বন এবং কার্বনের মধ্যকার যে বন্ধন আছে সেই বন্ধন হচ্ছে সিগমা বন্ধন, এবং সিগমা বন্ধন হচ্ছে খুব বেশি শক্তিশালী, সেই শক্তিশালী বন্ধন সেখানে ভাঙবে না, এবং ভাঙলেও সেখানে এডিশনটা ঘটবে না, কারণ ভাঙলে এখানে CH3 ইউনিট আর এখানে CH3 ইউনিট দুইটাই সেপারেট হয়ে যাবে। কিন্তু এখানে যদি পাই বন্ধন থেকে যে কোনো একটা ভাঙলে কিন্তু তোমার CH2 আর CH2 যারা ছিল তারা কিন্তু সিগমা বন্ধনের মাধ্যমে সংযুক্ত থাকবেই। তো এখানে ব্রোমিন সংযুক্ত ঘটবে না, অর্থাৎ এখানে কোনো বিক্রিয়া ঘটে না, এখানে বর্ণ নষ্ট হয় না। সো এটার মাধ্যমে আমরা আনস্যাচুরেটেড কার্বন আর স্যাচুরেটেড কার্বন, মানে সম্পৃক্ত কার্বন আর অসম্পৃক্ত কার্বনের ডিফারেন্সিয়েটিং করতে পারি। আরেকটা পরীক্ষার মাধ্যমে আমরা একটা করতে পারি, সেটা হচ্ছে তোমার পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরীক্ষা। সো পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে তীব্র জারক পদার্থ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। সো পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে তীব্র জারক পদার্থ, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আচ্ছা, সো এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পরীক্ষা, এটাকে বলা হয় বেয়ার পরীক্ষা। সো এইগুলো হচ্ছে 2 নম্বরের কোশ্চেনে চলে আসতে পারে, বেয়ার পরীক্ষা। এটাকে কি বলা হয়? বেয়ার পরীক্ষা, বেয়ার পরীক্ষা। সো বেয়ার পরীক্ষা, এটা বেয়ার পরীক্ষা, বিয়ার পরীক্ষা না, ঠিক আছে? বেয়ার পরীক্ষা, বেয়ার। এখন বিয়ার পরীক্ষা কী হয়? পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিতে হয়, এটা তোমরা ক্লাস 9-10 পড়ে আসছো। বিয়ার পরীক্ষা কীভাবে করে, বিয়ার পরীক্ষা কীভাবে করে খেয়াল করো, যে এখানে হচ্ছে ধরো আমরা একটা ইথিন দিলাম CH2 দেন এখানে নিলাম হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 প্লাস নিলাম হচ্ছে তোমার KOH,
ঠিক আছে, KOH KMnO4 প্লাস KOH, তখন তারা কি করবে, তারা হচ্ছে এখানে জায়মান অক্সিজেন উৎপন্ন করে দিবে এবং এটার জারণ ঘটাবে। এটার কি ঘটাবে, জারণ। তো জারণ ঘটালে কী হবে, এখানে হচ্ছে তোমার জাস্ট তারা কি করবে, এখানে হচ্ছে তোমার CH2, এখানে হচ্ছে তোমার একটা OH এখানে ইনপুট করবে। কি ইনপুট করবে এখানে, OH। ক্লিয়ার, দুইটা কার্বনে সে OH ইনপুট করবে, অর্থাৎ এখানে হচ্ছে তোমার H2C, খেয়াল করো এখানে হচ্ছে তোমার এখানে হচ্ছে H2C, দেন এখানে হচ্ছে তোমার OH কি ইনপুট করবে, দেন এখানে একটা সিঙ্গেল বন্ড থাকবে, দেন এখানে তোমার CH2, দেন এখানে তোমার OH ইনপুট করবে। ক্লিয়ার, এখানে কি ইনপুট করবে, OH। এটা যেটা উৎপন্ন হবে সেটাকে বলা হবে তোমার গ্লাইঅক্সাল। সেটাকে কি বলা হবে, বর্ণহীন গ্লাইঅক্সাল। এটাকে বলা হবে গ্লাইঅক্সাল। KMnO4 প্লাস KOH, এখানে KMnO4 এর তোমার একটা বেগুনি বর্ণ থাকে, বেগুনি তো মেবি বেগুনি বর্ণ, সরি গোলাপি বর্ণ থাকে, গোলাপি বর্ণ। এটাকে থাকে হচ্ছে গোলাপি, ব্রোমিনের কাছাকাছি, ব্রোমিন থাকে মোটামুটি লাল, আর এটা এখানে থাকে কি গোলাপি। সো এই KMnO4 এর যেই তোমার গোলাপি বর্ণ আছে, সেই গোলাপি বর্ণটা তখন নষ্ট হয়ে যায়, কারণ এই KMnO4 ভাঙিয়া সে জায়মান অক্সিজেন দেয়। সো KMnO4 যখন ভেঙে যায় তখন তার আর গোলাপি বর্ণটা থাকে না, তখন এখানে যেটা প্রোডাকশন হয় সেটা হচ্ছে গ্লাইঅক্সাল। এই জিনিসটা মাথায় রাখবা। জাস্ট তারা কি করে, OH কে ইনপুট করে দেয়, OH কে ইনপুট করে, ঠিক আছে, OH কে ইনপুট করে। অ্যান্ড OH হচ্ছে কি, OH হচ্ছে নেগেটিভ, তাই না? সো নেগেটিভ জিনিসকে ইনপুট করা মানে কি, তো এই ঋণাত্মক কোনো কিছুকে সংযোজন করা মানে কি, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে জারণ। ঠিক আছে, আগে পরে আসছি। অ্যান্ড সেখানে যদি আমরা ট্রিপল বন্ড দিই, এখানে যদি আমরা ট্রিপল বন্ড দিই তাহলে কি ঘটবে, এখানে যদি আমরা ট্রিপল বন্ড দিই তাহলে যেটা ঘটবে সেটা হচ্ছে, ধরো যে এখানে H C দেন ট্রিপল বন্ড দেন CH, এইখানে যদি আমরা KMnO4 প্লাস KOH দিই তখন প্রোডাকশন ঘটবে হচ্ছে এখানে তোমার, এখানে জাস্ট দুইটা O ইনপুট করে দেবে, দুইটা অক্সিজেন ইনপুট করে দেবে। যে জায়মান অক্সিজেন আসবে এখানে চারটা জায়মান অক্সিজেন আসবে, চারটা জায়মান অক্সিজেন প্রতিটা কার্বনে দুইটা করে অক্সিজেনকে ইনপুট করবে। আর এদিকে দুইটা জায়মান অক্সিজেন আসছিল, প্রতিটা কার্বনে একটা করে অক্সিজেনকে ইনপুট করছিল, আর সেই অক্সিজেনের সাথে একটা করে হাইড্রোজেন এডিশনালি ইনপুট হয়েছিল। সো এখানে জাস্ট চারটা অক্সিজেন ইনপুট হবে, চারটা অক্সিজেন যদি ইনপুট হয় তাহলে এখানে হচ্ছে H, তারপরে ডাবল O, দুইটা অক্সিজেন ইনপুট হলো, দেন C, এখানে হচ্ছে একটা বন্ড থাকবে, এখানে হচ্ছে C, এখানে হচ্ছে তোমার কি ডাবল বন্ড H। ক্লিয়ার? সো এটা উৎপন্ন হবে, এটাকে বলা হয় অক্সালিক অ্যাসিড। সো এখানে কি উৎপন্ন হবে, অক্সালিক অ্যাসিড। এখানে তুমি যদি পরীক্ষা করতে চাও, তুমি এখানে এলিফেটিক না এরোমেটিক কোনো কিছু নিয়ে পরীক্ষা করতে পারবা। যেমন ধরো এটা তোমাকে এটা দেওয়া হলো, এটা সো এটার সাথে যদি ব্রোমিনকে অ্যাড করো তাহলে এখানে কি হবে, তোমার এখানে ব্রোমিন অ্যাড হয়ে যাবে, এখানে দ্বিবন্ধন ভাঙিয়ে ব্রোমিন অ্যাড হয়ে যাবে, একটা ব্রোমিন এদিকে থাকবে, একটা ব্রোমিন এদিকে থাকবে, এগেইন ব্রোমিন কি হবে, মনে হবে। অর্থাৎ এটাই যে আমরা সেখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনকে শনাক্ত করতে পারি দুইটা পরীক্ষার মাধ্যমে তোমাদের বই অনুযায়ী। একটা হচ্ছে তোমার ব্রোমিন দ্রবণ পরীক্ষা, আর একটা হচ্ছে বিয়ার পরীক্ষা। ব্রোমিন দ্রবণ পরীক্ষার মাধ্যমে জাস্ট আমরা ব্রোমিনকে অ্যাড করি, আর বিয়ার দ্রবণ পরীক্ষার মাধ্যমে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে KOH দেই, সেখানে হচ্ছে জায়মান অক্সিজেন সেখানে কি ঘটায়, জারণ ঘটায়। যদি ডাবল বন্ড হয় তাহলে গ্লাইঅক্সাল প্রোডাকশন হচ্ছে, আর যদি ট্রিপল বন্ড হয় তাহলে অক্সালিক অ্যাসিড প্রোডাকশন হচ্ছে। ক্লিয়ার? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যালকিন সম্পর্কিত পড়াশোনা। অ্যালকিন সম্পর্কিত আর কোনো পড়াশোনা দেখতেছি না, এটা হচ্ছে আমাদের অ্যালকিন সম্পর্কিত পড়াশোনা। এবং এটা দেখো যে আজকে লেকচার যা পড়াইছি সব কিছুই আগে পড়ানো হয়েছে। ব্রোমিনের এডিশনের পুরো মেকানিজম দেখানো হয়েছে, দেন তোমার এলিমিনেশন রিয়াকশানের পুরো মেকানিজম দেখানো হয়েছে, E1 E2 রিয়াকশান সবগুলো একেবারে ডিটেলস দেখানো হয়েছে। ইভেন H2SO4 কীভাবে এলিমিনেশন হয়, কীভাবে অ্যাড হয়, সকল প্রসেস দেখানো হয়েছে। দেন BaSO4 কীভাবে হাইড্রোজেনকে অ্যাড করে সেটাও আগের লেকচারে দেখানো হয়েছে, অ্যালকেনের লেকচারে। তো এই সবগুলা জিনিসই তোমার মোটামুটি ভালোভাবে দেখানো হয়েছে আগের লেকচারগুলোতে। সো এটা ছিল একটা জাস্ট রিভিশন টাইপ লেকচার। আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।